মহাশয় যে রায় দিয়েছেন তাতে আমরা মোটেও সন্তুষ্ট নই, কারণ আমরা যোগ্য। আমাদের যোগ্যতা প্রমাণ করার জন্য আমাদের কোনো সুযোগ দেওয়া হয়নি। অবশ্যই ম্যাক্সিমাম যোগ্য ব্যক্তি হয়েছে। কালকে যদি আপনি রায় দেখেন, তা রায় দেখলে পরে ছত্রে ছত্রে বুঝবেন যে যোগ্য যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রতি কি অমানবিক বিচার করা হয়েছে। যে রায় দেওয়া হয়েছে সেখানে বিচারপতি বলছেন আমি যোগ্য অযোগ্য লোক খুঁজে পাচ্ছি না। তা আপনি যদি গতকাল হাইকোর্টের রায়ে প্রায় 25,000-এরও বেশি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 25,000-এরও বেশি মানুষের চাকরি চলে গেছে, বাতিল করা হয়েছে। এই নিয়োগ দুর্নীতি 2016 নিয়োগ দুর্নীতি। এই দুর্নীতিতে দীর্ঘদিন ধরেই এই নিয়ে সিবিআই তদন্ত করছিল এবং সেই তদন্তের শেষ হিসেবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গতকাল যে রায় দিয়েছেন তাতে 25,557 জন চাকরিজীবী যারা ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চাকরি করছিলেন তাদের চাকরি বাতিল হয়েছে। ফলে গোটা পশ্চিমবাংলায় আজকে এই চাকরি হারানো মানুষদের হাহাকার যা আমরা দেখলাম। আজকে শহীদ মিনারের সামনে হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে চাকরিহারা মানুষ তারা এসেছেন শহীদ মিনারের সামনে এবং তারা বিক্ষোভে ফেটে পড়ছেন। তাদের সবার একটাই বক্তব্য, যেভাবে অন্যায়ভাবে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে সেটা কোনো বিচারপতি করতে পারেন না এবং তাদের বক্তব্য এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে। কারণ গত দুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে আগামী সোমবার একটি বোমা ফাটবে, বিস্ফোরণ হবে, যাতে তৃণমূল কংগ্রেস টালমাটাল হয়ে যাবে। এবং বাস্তবিক অর্থেই সেটা দেখা গেল যে হাইকোর্টের এই রায়, যে রায়ের ফলে আজকে তৃণমূল কংগ্রেস কতটা বেসামাল হয়েছে সেটা যেমন প্রশ্নের জায়গায়, তেমনি তার থেকেও বড় সেটা হচ্ছে 25,000 মানুষ এবং তাদের পরিবার আজকে সম্পূর্ণ রাস্তায়, সম্পূর্ণ বিষাদগ্রস্ত, বিভ্রান্ত এবং ক্ষুব্ধ বটে। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে, পেয়াদা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার, 21 টাকার দণ্ড তার। এখন দেশ জুড়ে চলছে 21শে আইন, জারি কোপে পড়ে এক লপ্তে চাকরি খোয়ালেন এই রাজ্যে 25,000-এরও বেশি চাকরিজীবী মানুষ। ঘটনা হলো 2016 সালের এসএসসি গ্রুপ ডি ও গ্রুপ সি পদে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে, যা নিয়ে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বেশ কিছু রায়দান করেন এবং সিবিআইকে পুরো বিষয়টি তদন্তের ভার দেন। যারই কারণে সিবিআই তদন্তের নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি সামনে আসে এবং এসএসসি চেয়ারম্যান থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ 6 জনের জেল হয়। এই মামলায় দুর্নীতির কিনারা করতে গিয়ে সিবিআই যে রিপোর্ট হাইকোর্টে জমা দেয় তার ভিত্তিতেই 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়াকেই এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ খারিজ করে ও 25,557 জনের চাকরি বাতিল করে, যেখানে এই নির্দেশের ফলে বহু বৈধ চাকরিজীবীদেরও চাকরি বাতিল হয়, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া এদিন চাকরিহারা মানুষের মধ্যে দেখা গেল। মহাশয় যে রায় দিয়েছেন তাতে আমরা মোটেও সন্তুষ্ট নই, কারণ আমরা যোগ্য। আমাদের যোগ্যতা প্রমাণ করার জন্য আমাদের কোনো সুযোগ দেওয়া হয়নি। সিবিআই যে তাদের রিপোর্ট দিয়েছেন সেখানে ওএমআর সিটকে বৈধ বলে ঘোষণা করলেও সেখানে আমাদের যোগ্যতার প্রমাণ তো আছে ওই ওএমআর সিটে। তাহলে কীভাবে আমাদেরকে এখান থেকে ডিসক্রিমিনেট করে দেওয়া হলো?
আমাদেরকে কিভাবে বাদ দিয়ে দেওয়া হলো এটা আমরা এখনও বুঝতে পারছি না। এবং আমরা চাই এই রায় পরিবর্তন হোক, কোর্টের তরফ থেকে শতপ্রণোদিতভাবেই পরিবর্তন হোক। কিছুদিন আগে পর্যন্ত আমাদের থেকে সরকারিভাবেই আমাদেরকে কোর্টের অর্ডারে আমাদের থেকে মুচলেখা নিয়ে নেওয়া হয় যে আমরা অবগত কি না কোর্টে হেয়ারিং হচ্ছে এবং যা রায় হবে আমরা মাথা পেতে নেব। ভালো কথা, আমরা সবাই স্বেচ্ছায় দিয়েছি, কিন্তু আমাদের বক্তব্য না শুনে কোর্ট এইভাবে একতরফা রায় দিল, এতে আমরা সত্যিই খুবই উৎকণ্ঠার মধ্যে আছি। আমি নিজে ব্যক্তিগতভাবে 4টে সরকারি চাকরি ছেড়ে আজকে এই সরকারি চাকরিতে আছি। এখন আমাদের পরিবার কোথায় যাবে? আমাদের উপরে ডিপেন্ডেন্ট অনেক রকম আছে। আমার নিজের দিদি প্রতিবন্ধী, তার একটা মান্থলি চিকিৎসা সবসময় হয়ে এসেছে। আমার বাচ্চা মেয়ে আছে, তাদেরকে আমরা কি ভবিষ্যৎ দেব? আর এই যে সামাজিক সম্মানহানি হলো, আমরা বেরোতে পারছি না, লোকের কাছে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন। ছোটোবেলা থেকে যারা আমাদের জানে যে এরা ভালো রেজাল্ট করে এসেছে, পড়াশোনা করে এসেছে, যোগ্যতা নিয়ে চাকরি পেয়েছি, আজকে তাদের কাছে আমাদের নেগেটিভ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই প্রশ্নগুলো আমরা কি দোষ করেছি? আমাদের অপরাধটা কোথায় আমাদের জানা নেই। আমরা চাই দ্রুত এই ব্যবস্থার পরিবর্তন করুক সরকার এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মামলার নিষ্পত্তি ঘটাক। আপনার নামটা একটু? আমার নাম কৌশিক মণ্ডল। আপনি কোথা থেকে আসছেন? সাউথ 24 পরগনা, আমতলা। অবশ্যই ম্যাক্সিমাম যোগ্য ব্যক্তি হয়েছে। কালকে যদি আপনি রায় দেখেন, তা রায় দেখলে পরে ছত্রে ছত্রে বুঝবেন যে যোগ্য যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রতি কি অমানবিক বিচার করা হয়েছে। যে রায় দেওয়া হয়েছে সেখানে বিচারপতি বলছেন আমি যোগ্য অযোগ্য লোক খুঁজে পাচ্ছি না। তা আপনি যদি যোগ্য অযোগ্য খুঁজে না পান, তাহলে সিবিআই ইডি এতদিন ধরে তদন্ত করে কি উদ্ধার করলো? আপনি যদি যোগ্য অযোগ্য ক্যান্ডিডেট খুঁজে দিতে যদি রাজ্য সরকার না দিত, এসএসসি যদি তাদের লিস্ট না দিত, আপনি এসএসসির চেয়ারম্যানকে জেলে ভরতেন, রাজ্য সরকারের যারা বড় বড় আধিকারিক আছে তাদেরকে জেলে ভরতেন। আজকে যারা যোগ্যতা নিয়ে যারা শিক্ষকতা করছিল তাদের প্রতি অবিচার কেন করলেন? আমি জিজ্ঞাসা করতে চাই, এই বিচারপতির এটা কোন ধরনের বিচার, যেখানে সাধারণ ক্যান্ডিডেটদের প্রতি তাদের মানে তাদের শাস্তির মুখে ফেলে দেওয়া হয়েছে? অবশ্যই রাজনৈতিক অভিসন্ধি আছে। কেন রাজনৈতিক অভিসন্ধি নয়, আমি মানে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি কেন আছে সেটা আমি ভালোভাবে ব্যাখ্যা করি। আপনি জানেন যে কিছুদিন আগে একজন বিরোধী দলনেতা আমাদের রাজ্যে, তিনি বলেছিলেন সোমবার দিনকায় একটা বোমা বিস্ফোরণ হবে। কালক্রমে দেখা যায় সোমবার দিনকায় আমাদের রায় বেরোয় এবং সেই রায়ে যারা প্রত্যেকে সসম্মানে চাকরি করছিল তাদের প্রত্যেককে বেকার করে দেওয়া হচ্ছে। আজকে এই যে বিষয়টা, এটা ভোটের মুখে করা হয়েছে। আপনি একবার খালি ভাবুন, আজকে যাদেরকে বেকার বলে করে দেওয়া হলো, বেকার করা হলো, তাদেরকে বলা হচ্ছে নির্বাচন হয়ে যাওয়ার পরে তাদের প্রক্রিয়া পুনরায় শুরু হবে। তার মধ্যে তারা যে চাকরি পাবে কি পাবে না তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এতদিন পর্যন্ত তারা কিভাবে সংসার চালাবে, তাদের পরিবার পরিজনকে নিয়ে কি করবে, এর কোনো রায় কিন্তু তার এই মধ্যে নেই। অতএব না, সেটা তো দেখুন, এখানটাই বিচার প্রক্রিয়ার আমি কথা বলছি। বিচারপতি একদিকে বলছেন যে ধরনের 3 ধরনের ক্যান্ডিডেট, যারা র্যাঙ্ক জাম্প করেছে, যারা ব্ল্যাঙ্ক হয়ে মানে চাকরি পেয়েছে বা হচ্ছে ওই ইয়েতে পেয়েছে, সুপার নিউমেরিক পদে পেয়েছে, তাদের হচ্ছে যে মাইনা ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। কিন্তু বাকিদের ক্ষেত্রে তিনি বলেননি। তাহলে বাকিরা তার মানে যোগ্য, তাহলে পরে এই বাকি যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে বেকার করে দেওয়ার কি মানে হলো? আমি তো এইখানটাই বিচারপতির বিচারের উপর প্রশ্নচিহ্ন লাগাচ্ছি যে এটা কেন করা হয়েছে। কিশোর সরকার, দমদম। একই সাথে এই বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও শোনাবো। কি বললেন কলকাতা হাইকোর্টের আইনজীবী দেবাশিস যদি সত্যি করে বৈধ নিয়োগ হয়ে থাকে বা কোয়ালিটিতে চাকরি হয়ে থাকে, তাদের জন্য তারা এই মামলাটার গতি প্রকৃতি অনুযায়ী তারা সেটাকে চ্যালেঞ্জ করবে যে তারা সত্যি করে যদি বৈধ চাকরি প্রার্থী হয় তাহলে নিশ্চয়ই তাদের চাকরি বজায় থাকবে এবং এই রায়ের মধ্যে তারা আশা করি তার এই রায়ের মধ্যে তারা থাকলেও তাদের একটা পরিচ্ছন্নতা বা তার সিলেকশন প্রসেস একটা থাকবে। এখানে কলকাতা হাইকোর্টে বিচার ব্যবস্থা বা যে বিচার হয় বা যে জাজমেন্ট দেয়, এখানে বৈধ অবৈধ পরিকাঠামো বিচার করা কখনোই সম্ভব নয়।
কারণ কতটা বৈধ কতটা অবৈধ এটা সবটাই হচ্ছে ফাইন্ডিংয়ের উপরে নির্ভর করে। সেটা একমাত্র বিচার করতে পারে সেইখানকার বোর্ড বা কোনো অর্গানাইজেশন, যেখানে মানে যার থ্রু দিয়ে এটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্টের তার মানে যে চিঠি বা লেটার, যে সেটা বৈধ অবৈধতার যাচাই সেখানেই হবে। কিন্তু কোর্ট এখানে কতটা বৈধ কতটা অবৈধ সেটা নয়, এখানে আইনের যুক্তি দিয়ে বোঝা হয়েছে যে তাদের নাম্বার অনুযায়ী বা তারা যে সিলেকশন প্রসেস অনুযায়ী সেটা তারা এসেছিল কিনা, তারা কিভাবে সেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, সেটার উপরে দাঁড়িয়ে কোর্ট তার বিচার করে সেই অর্ডার পাস করেছে। কিন্তু যাদের চাকরি চলে গেছে আজকে তাদের বক্তব্য, তাহলে সিবিআই এতদিন ধরে যে তদন্ত চালালো, সেক্ষেত্রে সিবিআই কিছুই ঠিক করতে পারলো না? সিবিআই কারা বৈধ কারা অবৈধ সেটা তো সিবিআই খুঁজে বার করার কথা। এখন সিবিআই বা ইডি যাই বলুন না, যে সমস্ত ইনভেস্টিগেশন যে এই সমস্ত করাপশন বা দুর্নীতি নিয়ে তারা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, সেই তদন্তের পরিকাঠামোটা হচ্ছে যে কারা এই মামলায় জড়িত থেকে কারা এই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেইটার ক্ষেত্রে তাদের বিচারযোগ্য ক্ষেত্রে ইনভেস্টিগেশন হয়েছে। কিন্তু যে সমস্ত চাকরি প্রার্থী তাদের মানে তারা ঠিক কি ভুল, সেটা বৈধ অবৈধ সেটা কখনোই কেন সিবিআই বা ইডির মধ্যে আওতার মধ্যে পড়ে না। এটা টোটাল বোর্ড অফ এডুকেশন ডিপার্টমেন্ট যারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের জন্য সিবিআই বা ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে, তারা বিচার করবে যে তাদের কীভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু যে সমস্ত চাকরি বাতিল হয়েছে সেটা সবটাই নির্ভর করেছে তার বোর্ডের উপরে। বোর্ড কাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেটা বৈধ অবৈধ সেটা সেই জায়গাটা বিচার করার দায়িত্ব কিন্তু সিবিআই বা ইডির। এই যে বড় দুর্নীতি সামনে এরপরে কি মনে হয় এসএসসি কমিশনের আদৌ রাখার কোনো প্রয়োজন আছে? না, এসএসসি কমিশন এটা নিশ্চয়ই একটা এসএসসি কমিশন একটা মানে অর্গানাইজেশন বা বডি, এই অ্যাপয়েন্টমেন্ট এই বডি থেকে হয়ে থাকে এবং সেখানে যাতে কোনো দুর্নীতি না হয়, সেখানকার চেয়ারম্যান যারা সমস্ত বিষয়বস্তুগুলো এই মানে বৈধ অবৈধ হোক যাই হোক না কেন, যেখানে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি একটা রাখতে হবে যার থ্রু দিয়ে এই অ্যাপয়েন্টমেন্ট হবে এবং সিলেকশন প্রসিডিওরটা ঠিক রাখতে হবে, যেটা গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী বা প্রাইমারি রুলসের মধ্যে পড়ে এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে আমাদের অ্যাক্ট আছে সেটা মেনটেন করে যাতে অ্যাপয়েন্টমেন্ট হয়, সেটার জন্য কিন্তু একটা কমিশন বা অর্গানাইজেশনের দরকার, সেই এসএসসি হোক বা অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনই হোক। দেখুন, উনি কী ভেবে বলেছেন সেটা বলা মুশকিল। তবে এই যে এসএসসির উপর যে রায়টা বেরিয়েছে সেটা সত্যিই সমাজে একটা এফেক্ট ফেলেছে। এই এফেক্টে সমাজকে এই দিকে ভাবাতে করবে যাতে এই ধরনের দুর্নীতি আর না হয়। তো এই যে এসএসসি কমিশনে যারা এই কাজ করেছে তাদের এই ভুলের খেসারত যেসব যোগ্য ব্যক্তিদের নাম লিস্টে আসছে এই বাদের লিস্টে, তারা এদের কর্মফলের শিকার হচ্ছে। তো সেখান থেকে এই রায় সমাজকে অনেকটা ভাবাবে এই ধরনের কাজ করার থেকে। তবে শুভেন্দুবাবু যেটা বলেছেন তার সাথে এর কি যোগ আছে এটা আমার পক্ষে বলা সম্ভব। দেখুন, গতকাল যে হাইকোর্টে যে অর্ডারটা দিয়েছে, আমি বলবো একটা সুনামি হয়েছে। এই সুনামিতে কি হয়েছে, সবাই খুশি, পুরো রাজ্যবাসী খুশি, শুধু দুজন ব্যক্তি খুশি নয়। একজন হলো যারা ঘুষ দিয়েছে আর যারা ঘুষ দিয়েছে, এই দুজন ব্যতীত আমার মনে হয় এই অর্ডারে সবাই খুশি। আর এই অর্ডার তো আজকে নতুন নয়, এই অর্ডার তো জাস্ট অভিজিৎ গাঙ্গুলিও দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে এই হাইকোর্ট থেকে দিল্লি মানে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট মানে কলকাতা, এই দীর্ঘসূত্রতার জন্য আজকের হচ্ছে এই যে আজকে যে এটা হলো মানে কোর্টের অর্ডারটা হলো, এটা বিলম্বিত বোধহয় বলবো, এবং খুব ভালো হয়েছে, এটা দরকারও ছিল। এবং প্রথম থেকে সরকারের উচিত ছিল যে যেটা সিস্টেমে পরীক্ষা নেওয়া, সেই সিস্টেম এরা আদৌ মানে কীভাবে পরীক্ষা হয়। প্রথমত ভ্যাকেন্সির এগেনস্টে ওরা পেপারে ডিক্লারেশান দেয়, তার অনুযায়ী পরীক্ষা হয় এবং পরীক্ষার পরে মেরিট লিস্ট হয়, মেরিট লিস্ট অনুযায়ী ধাপে ধাপে অ্যাপয়েন্টমেন্ট পায়। এখানে মেরিট লিস্টের কোনো ব্যাপার নেই, এখানে যে টাকা দিয়েছে সে চাকরি পেয়েছে, মার্কশিট নেই, যারা লিস্টের বাইরে ছিল তারা চাকরি পেয়েছে, মানে যেটা এক কথা বলে হচপচ হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে হাইকোর্ট আইনের অধিকার প্রতিষ্ঠা করেছে, এতে অসুবিধে কিছু নেই। এইবার প্রশ্ন হচ্ছে যে মেরিট লিস্ট থাকলে যোগ্য অযোগ্য বাছা যেত। এখানে আমার একটা সন্দেহ বা ধারণা হচ্ছে, যেখানে মেরিট লিস্ট নেই, যেখানে টেলিফোনে চাকরি, আবার টেলিফোনের মেসেজ দিয়ে চাকরি ক্যান্সেল, এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি জানি না যোগ্য অযোগ্য কী করে বাঁচবে। তবে আমি বলবো এই যে অর্ডারটা দিয়েছে খুব ভালো হয়েছে, ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। যারা সত্যি মেরিট
করে মানে মেরিট লিস্ট করে মানে টপার হয়েছে বা মেরিট লিস্ট আছে তারা চাকরি পেতে সবাই চাইছে। সরকারের উচিত ছিল সবসময় একটা পজিটিভ সাইড দেওয়া, যারা ফেল করেছে সরকার তাদের পক্ষে এবং তাদের কম্পেনসেশন দেওয়ার জন্য নিউ সুপারভারি পোস্ট তৈরি করলো। কিন্তু যারা পাস করলো তাদের ফেরটা কি, তাদের জন্য কী ভাবলো সরকার? তারা 599 দিন রাস্তায় বসে রয়েছে। সরকার এদের কথা ভাবা উচিত ছিল, যারা টপার হলো, যারা মেরিট লিস্টে দখল করলো, তাদের কথা সরকার কেন ভাবলো না?